নগরীতে গণপূর্তের উচ্ছেদ অভিযান, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বাস্তুহারাদের, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী। আন্দোলনের মুখে পোষ্য কোটা স্থগিতের সিদ্ধান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি, জরুরি সিন্ডিকেট সভার আহ্বান। রাজশাহীর ক্ষেত খামার ও চরাঞ্চলের সাপের উপদ্রব, আতঙ্কে নদী পাড়ের কৃষি শ্রমিক, দ্রুত চিকিৎসক বিশেষায়িত ওয়ার্ড চালুর সিদ্ধান্ত রাজশাহী মেডিকেলের। আমরা খুব শীঘ্রই একটি স্নেক বাইট ওয়ার্ড চালু করতে যাচ্ছি। 20 সজ্জার এই স্নেক বাইট ওয়ার্ডে একদল দক্ষ এবং প্রশিক্ষিত চিকিৎসক নার্সের সমন্বয়ে সার্বক্ষণিক একটি টিম থাকবে। মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা, চণ্ডী পাঠে মর্তে আহ্বান, দেবী পক্ষের সূচনায় মন্দির মণ্ডপে উৎসবের রং। মা আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে, আমাদের কাছে তার কাছে পাওয়া চাওয়া সবকিছুই। সবাই মিলে পরিবার এবং বন্ধু বান্ধব সবার সাথে খুবই এনজয় করছি। সবাইকে শারদীয় দুর্গাপূজার অনেক শুভেচ্ছা। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি জানসিন জ্যোতিকা। খুলনা নগরের বাস্তুহারা এলাকায় উচ্ছেদ অভিযানের নামে গৃহায়ন ও গণপূর্ত, সকালে এর প্রতিবাদে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে বাস্তুহারার লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে জানাতে নগরীর বাস্তুহারা এলাকায় আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, উচ্ছেদ অভিযানে কারা বাধা দিয়েছে এবং এখন কি পরিস্থিতি সেখানে দেখছেন, এ নিয়ে পুলিশ কি বলছে? জ্যোতিকা, উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকে আমরা দেখছি বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই নগরীর বাস্তুহারা এলাকায়, এবং আমরা এই মুহূর্তে কিন্তু ঠিক সেই জায়গাটিতে রয়েছে। বাস্তুহারার যে ভিতরের যে মূল সড়ক রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে, সেই সড়কগুলো কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে কিন্তু বিক্ষোভ করা হচ্ছে। এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা যেটি বলছেন যে মূলত কিন্তু তারা বেশ কয়েক বছর ধরেই এখানে আছেন। স্বাধীনতা পরবর্তী সময় কিন্তু তাদেরকে এখানে জায়গা দেওয়া হয়েছিল এবং তারা ঠিক সেইভাবেই কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে। তবে এটি কিন্তু সরকারি জায়গা, এখানকার গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর বা জেলা প্রশাসন কার্যালয় থেকে কিন্তু বেশ কয়েকবার এর আগে এখানে উচ্ছেদ অভিযান করতে আসা হয়েছে, কিন্তু সেটি কিন্তু সম্ভব হয়নি। আজকেও কিন্তু একই রকম অবস্থা। আজকে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে এই এলাকাতে কিন্তু বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল সন্ধ্যার পরেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় যে এখানে উচ্ছেদ অভিযানে নামা হবে এবং এখানে কিন্তু বেশ কিছু জায়গা যেখানে কিন্তু প্রশাসন বলছে যে অবৈধ স্থাপনা রয়েছে এবং অবৈধ দখল রয়েছে, সেগুলো কিন্তু উচ্ছেদ করে তারা আবাসন প্রকল্প তৈরি করবে। তো সব মিলিয়ে বলে চলে যে এখানে কিন্তু বেশ উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। মূলত সকালে যখনই প্রশাসনের কর্মকর্তারা যারা ছিল তারা এখানে আসেন এবং বোলডোজার এখানে স্থাপনা ভাঙার যত সরঞ্জাম ছিল তারা সবকিছু নিয়ে কিন্তু এখানে আসেন। আসার পরে কিন্তু এখানকার স্থানীয়দের সাথে বেশ বাকবিতণ্ড হয়ে থাকে এবং এক পর্যায়ে কিন্তু মারামারি শুরু হয় এবং পুলিশ লাঠিচার্জ করে। এরপরে কিন্তু এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা প্রশাসনের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল। তারপরেই কিন্তু পুলিশ প্রশাসন এখানকার যারা স্থানীয় রয়েছেন তাদেরকে সরাতে ব্যর্থ হয় এবং এখানে কিন্তু পুলিশ একটি পাশে অবস্থান নেয় এবং প্রশাসনের বেশ কিছু লোকজন আহত হয়েছেন। আমরা দেখেছি যে এখানকার স্থানীয় যারা রয়েছেন লাঠিচার্জের কারণে কিন্তু এখানকার স্থানীয় বেশ কিছু মানুষও কিন্তু আহত হয়েছেন। আপনি দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু ইট পাটকেল বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে এখানকার যে রাস্তা রয়েছে সেটি কিন্তু একেবারে আটকে রাখা হয়েছে।
পুলিশ প্রশাসনকে ধাওয়া দিয়ে কিন্তু একেবারেই এখানকার যে বাস্তুহারার যে রাস্তা রয়েছে সেই রাস্তার ঠিক অপর পাশে কিন্তু মূল সড়কে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন সাধারণ উৎসুক জনতা যারা রয়েছেন, এখানকারই মানুষ যারা বিক্ষোভ করছে, তারা যেটি বলছে যে মূলত কিন্তু এখানে তাদের যে থাকতে দেওয়া হয়েছে যে জায়গাটিতে, তারা যেহেতু বাংলাদেশের নাগরিক, তাদের আরেকটি জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা না করেই প্রশাসন যে সিদ্ধান্তটি নিয়েছে সেটি কিন্তু ঠিক নয়, যার ফলে কিন্তু এমন বিক্ষোভ করছে তারা। বেশ কয়েকবার এর আগে কিন্তু এখানে উচ্ছেদ করার চেষ্টা করা হয়েছে। তবে এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন, এখানকার যারা রয়েছেন, তাদের যে মূল তাদের যে তাদের বাধার মুখে এসে কিন্তু এই যে উচ্ছেদ অভিযানগুলো সেগুলো কিন্তু ব্যাহত হয়। এখানে আমরা দেখেছি যে বেশ কিছু মানুষ কিন্তু আহত হয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকবার দেখতে পাচ্ছি আমরা পুলিশের কিছু কর্মকর্তারা কিন্তু এখানে আসছেন সাধারণ মানুষের, এখানকার যারা রয়েছেন বাস্তুহারাবাসী তাদের সাথে কথা বলার জন্য। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে পুলিশ কর্মকর্তারা কিন্তু এখানে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। এখানে কিন্তু কথা বলার চেষ্টা করছেন। এখানে কি ধরনের কথা তারা বলবেন বা কি ধরনের তারা প্রস্তাব নিয়ে এসেছেন সেটি কিন্তু আমরা এখনও জানতে পারিনি। তবে মাত্র আমরা দেখছি যে কিছুক্ষণ এই প্রথম যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, তারপরে কিন্তু এই প্রথম আমরা দেখছি যে কোনো পুলিশ সদস্যরা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। এখানে তো এখানকার যারা সাধারণ জনতা রয়েছে তারা কিন্তু বেশ ক্ষুব্ধ হয়ে রয়েছেন এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন যে এখানে পুলিশ প্রশাসনের যারা ছিলেন তারাই কিন্তু প্রথমে হামলা চালিয়েছেন এখানকার জনতার উপরে এবং তারপরে কিন্তু যে এখানকার ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা সেটি ঘটেছে। এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন উৎসুক জনতারা এখানে যারা রয়েছেন, বিশেষ করে এখানকারই কিন্তু সদস্য বা এখানকারই মানুষ তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন। তারা বলছেন যে এই জায়গাটি থেকে কিন্তু তারা ছেড়ে যাবেন না, আর যদি যেতেও হয় তাদের কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। গতকালকে সন্ধ্যার পরেই কিন্তু এই উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। তারা যেটি বলছে যে উচ্ছেদের সিদ্ধান্ত এত তাড়াতাড়ি কেন নেওয়া হবে এবং এখানে প্রায় 200 পরিবার কিন্তু এখানে বসবাস করে যে জায়গাটি উচ্ছেদ করা হবে। তো সেক্ষেত্রে এই 200 পরিবার কাছাকাছি 200-র কাছাকাছি যে পরিবার রয়েছেন তারাই কিন্তু এখানে কিন্তু এসে বেশি বিক্ষোভ করছেন। এখানে আমরা দেখেছি যে এখানকার সাধারণ মানুষের পাশাপাশি কিন্তু বেশ কিছু পুলিশ সদস্যরাও কিন্তু আহত হয়েছেন। এরই মধ্যে কিন্তু যারা আহত হয়েছেন তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ এখানে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এখানেও স্থানীয়রা যারা আহত হয়েছেন তাদের বেশ কিছু দেখেছি আমরা সাধারণ প্রাথমিক যে চিকিৎসা সেটি নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন। এখানকার যারা জনতারা রয়েছে তারা কিন্তু সব থেকে বেশি বলছেন একটা জিনিসই যে তাদেরকে উচ্ছেদের জন্য সময় দিতে হবে এবং এর পাশাপাশি তাদেরকে যে উচ্ছেদের যে সময় সীমাটা যেটি দেওয়া হয়েছে আসলে সেটি খুবই কম সময়, এমনটাই কিন্তু তারা বলছেন। গতকালকে সন্ধ্যায় উচ্ছেদের অভিযানের ঘোষণা দিয়েই তারপরে সকালেই যদি উচ্ছেদ করতে চলে আসে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু সময় দেওয়া হয়নি, এমনটাই কিন্তু তারা বলছেন এখানকার। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে বেশ কয়েকবারই কিন্তু এই যে উচ্ছেদ অভিযান করার কিন্তু পরিকল্পনা করা হয়েছে, এর পাশাপাশি এখানে কিন্তু উচ্ছেদ অভিযান করার চেষ্টা করা হয়েছে, তারপরেও কিন্তু উচ্ছেদ অভিযান সফল হয়নি। আজকে কিন্তু বেশ কিছু দূর এগিয়েছিল প্রশাসন, তবে এগিয়ে কিন্তু কোনো লাভ হয়নি, কারণ তারা কিন্তু উচ্ছেদ অভিযান সফল করতে পারেননি। শুরুতেই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার মতো একটি ঘটনা ঘটেছে এবং এখানে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের যারা প্রশাসনের কর্মকর্তারা ছিলেন তারাই কিন্তু এখানে তারা লাঠিচার্জ করেছেন, টিয়ারশেল ছুঁড়েছেন এখানকার মানুষের পরে এবং এদিকে উল্টো দিকে কিন্তু এখানে যারা স্থানীয়রা ছিলেন তারা কিন্তু পুলিশ বা প্রশাসনের উপরে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করেছেন। সব মিলিয়ে বলে চলে যে এখানে কিন্তু এখনো পর্যন্ত বেশ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে পুলিশের কিছু কর্মকর্তারা এখানে প্রবেশ করেছিলেন, এখানে এসে কিন্তু এখানকার মানুষের সাথে কিছুটা কথা বলার চেষ্টা করেছেন। তো সেক্ষেত্রে কিন্তু কারোর সাথে
এখনো পর্যন্ত কথা হয়নি। আমরা দেখলাম এখানে এসে কিছুক্ষণ থেকে আবার পুলিশ যারা কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু এখান থেকে চলে গেলেন আমরা দেখতে পেলাম। তো এখানে আমরা দেখছি যে রাস্তা কিন্তু একেবারে আটকা। এই বাস্তুহারা যে কলোনি রয়েছে, বাস্তুহারাতে প্রবেশের যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটা জায়গা কিন্তু আটকে দিয়েছে এখানকার যারা জনতারা রয়েছেন তারা যেটি বলছেন যে মূলত তাদের উচ্ছেদ করতে গেলে কিন্তু তাদের পুনর্বাসন করতেই হবে, এবং যদি পুনর্বাসন না করা হয় সেক্ষেত্রে কিন্তু তারা এই যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু চলমান রাখতে দেবেন না, এবং এখানে কিন্তু দখলে যেতে দেবেন না সে যারাই হোক না কেন। এখানে সকালে কিন্তু বেশ ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে পুলিশের সাথে এখানকার সাধারণ জনতার। এখানকার যারা ছিলেন তারা কিন্তু বেশ কিছু মানুষকে আমরা পুলিশ সহ বেশ কিছু মানুষকে আমরা আহত হতে দেখেছি। এখানে কিন্তু স্থানীয় যারা ছিলেন তারা কিন্তু এখানে বেশ কিছু মানুষ আহত হয়েছেন আমরা দেখেছি সকাল থেকে, এবং তাদের একটা অভিযোগ যে তারা কথা বলছিলেন পুলিশ বা প্রশাসনের সাথে, এবং কথা বলার মাঝামাঝি সময়ে কিন্তু তাদের উপর হামলা করা হয় এবং তারপরে কিন্তু তারা পুলিশের উপর হামলা করে, এবং এই সময়টাতে কিন্তু বেশ কিছু মানুষ আহত হয় এবং তাদেরকে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ এখানকার আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, এবং এখানকার স্থানীয় যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা দিয়ে কিন্তু বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে এখানে তারা আবার ফিরে এসেছেন বিক্ষোভ করার জন্য। এখানকার যে বিক্ষোভ সেটি কিন্তু এখন আরও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই বিক্ষোভে। এখানে কিন্তু পুরো রাস্তাটাই আটকে দেওয়া হয়েছে, এবং রাস্তা আটকে দেওয়ার পাশাপাশি এখানে কিন্তু টায়ার জ্বালিয়ে বিভিন্ন কিছু জ্বালিয়ে কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এখানে আমরা পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের কিন্তু এখন দেখতে পাচ্ছি না, তারা কিন্তু বেশ দূরে গিয়ে অবস্থান করছেন, এবং তারা এখনো পর্যন্ত আমরা দেখেছি যে পুলিশের একজন কর্মকর্তা তার একটি দল নিয়ে কিন্তু এখানে প্রবেশ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত এই ঘটনা আসলে কতদূর গড়াবে, এখানে এই পরিস্থিতি কতটা সামাল দেওয়ার চেষ্টা করবে প্রশাসন, এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন কিছুই আমাদেরকে বলা হয়নি। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন এই যে উত্তেজনাকর পরিস্থিতি সেটি যেন স্বাভাবিক হয়ে আসে। তো সব মিলিয়ে আমার কাছে জ্যোতিকা এই ছিল খুলনার যে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে যে অবস্থান তার সবশেষ খবর। খুলনা থেকে উচ্ছেদ অভিযানের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। আন্দোলনের মুখে পোষ্য কোটায় ভর্তি স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রতিবাদে সকাল থেকে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এদিকে পরিস্থিতি নিরসনের জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল থেকে ক্যাম্পাসে থমথমে অবস্থা, কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এর আগে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। শনিবার বিকেলে এই ইস্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে হাতাহাতি হয় শিক্ষার্থীদের। এরপর উপাচার্য ও প্রশাসনের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধরা। গেল রাত 1টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে ভর্তি কার্যক্রম স্থগিতের বিষয়টি জানায় প্রশাসন। পরে উপাচার্য নিজে আন্দোলনরত শিক্ষার্থীদের পোষ্য কোটা বন্ধের আশ্বাস দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজ জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে বলে জানান উপাচার্য। এ সময় কেবল স্থগিত নয়, পোষ্য কোটা পূর্ণরূপে বাতিল করে ঘোষণার দাবি জানায় শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, সিন্ডিকেট সভা কখন অনুষ্ঠিত হবে এবং রাকসুর প্রচারণার খবর কি জানাবেন? জ্যোতি, গতকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থমথমে একটি অবস্থা কিন্তু এখন পর্যন্ত বিরাজ করছে। আপনি জানেন যে গতকাল পোষ্য কোটার পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছিল, এবং তারপরেই বিকেলবেলা উপাচার্যের সঙ্গে প্রশাসনের অন্য ব্যক্তিকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি এবং হাতাহাতির ঘটনা ঘটে, এবং তারপরেই পুরো ক্যাম্পাস জুড়ে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা, এবং বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ করে রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মাইনুদ্দিন খানকে। এর পরপরই কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে জমায়েত হতে থাকে। এক সময় বিশ্ববিদ্যালয়ের রাত 8টায় তারা কিন্তু উপাচার্যের যে বাসভবনের সামনে প্রধান ফটক আছে সেখানে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু বিক্ষোভ শুরু করে এবং স্লোগান দিতে থাকে পোষ্য কোটার বিরোধী। এখানে এই পরিস্থিতিতেই গতকাল রাতেই এখানে যারা
শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছেন তারাও কিন্তু আজকে পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। সেই পূর্ণ দিবস কর্মবিরতির অংশ হিসেবে তারা সকল একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বাদ দিয়ে তারা দেখতেই পাচ্ছেন এখানে অবস্থান নিয়েছে এবং তাদের যে দাবিটি সেটি হচ্ছে তাদের প্রাতিষ্ঠানিক যে সুবিধা দীর্ঘদিন ধরে তারা ভোগ করে আসছেন সেই সুবিধা হঠাৎ করে যাতে বন্ধ না করা হয় সেই দাবি নিয়েই তারা এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন। পাশাপাশি শিক্ষার্থীরা গতকাল যখন বিক্ষোভ করছিল সেই বিক্ষোভের একদমই শেষ সময়ে রাত 3:30টার দিকে উপাচার্য সহ এবং উপাচার্য এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে আজ বেলা 11টায় জরুরি সিন্ডিকেট মিটিং হবে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই পোষ্য কোটা বা প্রাতিষ্ঠানিক সুবিধা আদৌ থাকবে কিনা। সে পর্যন্ত শিক্ষার্থীরা অপেক্ষায় আছেন এবং এখানে যারা কর্মকর্তা কর্মচারী শিক্ষক তারাও অপেক্ষায় আছেন। যদি এখানে শিক্ষার্থীদের পক্ষে যদি রায় যায় তখন এখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের ধর্মঘট শুরু করবেন বলেও আমাদের জানিয়েছেন। পাশাপাশি শিক্ষার্থীরা তাদের যে দাবি সেই দাবিতে এখন পর্যন্ত অনড় রয়েছে। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা কবর দেওয়া হচ্ছে এই বছরের জানুয়ারি মাসের 2 তারিখে। সেই পোষ্য কোটাকে আবার যদি নতুনভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ে আসার জন্য কোনো অপচেষ্টা চালায় তাহলে শিক্ষার্থীরা সেই অপচেষ্টাকে রুখে দেবে বলেও কিন্তু তারা জানাচ্ছেন। যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের প্রচারণাও কিন্তু অনেকটাই থমকে গেছে এই বিক্ষোভের কারণে, আমরা তেমন প্রচারণাও এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। এই ছিল আমার কাছে জ্যোতিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থার সবশেষ তথ্য। পোষ্য কোটায় ভর্তি স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান। বৃষ্টি বন্যা সহ নানাভাবে সাপের আবাসস্থল ধ্বংসের কারণে রাজশাহীর ক্ষেত খামার ও চরাঞ্চলে বেড়েছে সাপের উপদ্রব। আতঙ্কে দিন কাটছে নদী পার ও কৃষি শ্রমিকদের। দ্রুত চিকিৎসা নিশ্চিতে বিশেষায়িত ওয়ার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এমন অবস্থায় সচেতনতা বাড়ানোর তাগিদ সাপ গবেষকদের। সজীব আহমেদের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। উঁচু নিচু বরেন্দ্র এলাকা, দীর্ঘদিন ধরেই বন উজাড় করে বেড়েছে চাষবাস। গেল 4 মাসে 1200 মিলিমিটার বৃষ্টি ডুবিয়েছে ফসলের মাঠও। তাতে খাদ্য শৃঙ্খলের চরম সংকটে লোকালয়ে বাড়ছে সাপের উপদ্রব। চরগুলো যখন বন্যার সময় ভেসে যায়, এই ভেসে যাওয়ার কারণে তারা কিন্তু চলে আসে পানিতে ভাসতে ভাসতে লোকালয়ের পাড়ে চলে আসে, পদ্মার পাড়ে চলে আসে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা পদ্মার পাড়ের যে বাসাগুলো সেই বাসাগুলোতে কিন্তু এরা এসে উঠে পড়ছে। রাজশাহী নগরীর বুলনপুর নদীর পাড়। কয়েকদিন আগে রাসেলস ভাইপার সাপের কামড়ে স্থানীয় এক যুবকের মৃত্যুর পর সাপ আতঙ্কে মহল্লাবাসী। একই অবস্থা নদী তীরবর্তী শ্রীরামপুর, বসরি, সোনাইকান্দি সহ জেলার বিভিন্ন মহল্লা ও চরাঞ্চলে। এখানে সাপুরতি আছে আর আপনার মানুষ যেতে পারছে না ভয়ের জেলায়। জঙ্গল থাকতে লাগো সাপ, পরিষ্কার করেও সাপ। ওই পাশের এক বাড়িতেও এই সাপ ম্যাচিং এর পরে পেঁচিয়ে বসেছিল। এলাকাবাসী খুব আতঙ্কে আছে, রাত্রেবেলায় অনেকে বের হচ্ছে না এবং দিনের বেলাও খুব সাবধানে সতর্কভাবে চলছে। অতিরিক্ত সাপ, যে সাপগুলো বিগত 2-5-10 বছর আগে আমরা এলাকাবাসী দেখতে পাইনি এবং এই সাপ চিনতেও পাচ্ছি না ভাই আমরা, এর জন্য আতঙ্কটা বেশি বেড়ে যাচ্ছে ভাই আতঙ্ক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সূত্র বলছে, জানুয়ারি থেকে মধ্য সেপ্টেম্বর পর্যন্ত সাপের কামড়ে প্রায় 900 রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে মারা গেছেন 30 জন। আক্রান্তদের অধিকাংশই গ্রামের কৃষি শ্রমিক। চিকিৎসকরা বলছেন, সাপে কাটা মাত্র 3% রোগী আসে হাসপাতালে, বাকিরা যাচ্ছেন ওঝার কাছে। জোরে বাসায় দৌড়িয়ে আসছিলাম, আসার টাইমে আমি দেখলাম পাটা কে না নিচে নিল, বৃষ্টি হতে লাগলো, তখন আমি দৌড়িয়ে বাসায় চলে আসছি। আইসে দেখছি লাইট মেরে 2 জায়গা দিয়ে রক্ত বের হয়েছে আর প্রচুর যন্ত্রণা করছে। জমিতেই ধরেন সাহার দিছিলাম বড় ধান, তখন তো দেখতে পাওয়া যায় না, কামড় যখন দিল তখন বুঝতে পারছি যে না সাপে কামড় দিল। আমি ধানের জমিতে স্প্রে করতে গেছিলাম, স্প্রে করা অবস্থাতেই আমাকে সাপে কামড় দিল। কিছু কিছু জায়গাতে অ্যাভেলেবল, কিছু কিছু জায়গাতে অ্যাভেলেবল না। সেক্ষেত্রে আপনার রোগীরা ওখানে অ্যান্টিভেনম পাচ্ছে না, তাদেরকে এখানে রেফার করা হচ্ছে। এক্ষেত্রে রাস্তা দূরত্ব বলেন বা যানবাহনের কারণে রোগীর অবস্থা খারাপ হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, আক্রান্ত হওয়ার 40 মিনিটের মধ্যে চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হওয়া সম্ভব। শুধুমাত্র চিকিৎসা নিতে দেরি করাই বাড়ছে মৃত্যু ঝুঁকি। গেল বছর 57 জন রোগীকে নেওয়া হয়েছিল আইসিইউতে, তবে চলতি বছর এখন পর্যন্ত সেই সংখ্যা দাঁড়িয়েছে 83 জনে। এমন অবস্থায় সাপে কাটা রোগীদের চিকিৎসায় প্রস্তুত রয়েছে
প্রশিক্ষিত নার্স, চিকিৎসক সহ 20 শয্যার একটি ওয়ার্ড। আমরা যদি আর্লি ফিচার ভেনোমাসিন ডায়াগনোস করে যদি আর্লি আমরা অ্যানুয়াল দিতে পারি তাহলে মৃত্যুকে কিন্তু অনেকটাই কমে নেওয়া সম্ভব। পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রয়েছে, অন্যান্য যে ঔষধপত্র সেগুলো আমরা সুনিশ্চিত করেছি। একই সাথে আমরা খুব শীঘ্রই একটি স্নেক বাইট ওয়ার্ড চালু করতে যাচ্ছি। 20 শয্যার এই স্নেক বাইট ওয়ার্ডে একদল দক্ষ এবং প্রশিক্ষিত চিকিৎসক নার্সের সমন্বয়ে সার্বক্ষণিক একটি টিম থাকবে। তারা এই সাপে কাটা রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করবেন। বিশেষজ্ঞরা বলছেন, বেশ কয়েক বছর থেকে রাসেলস ভাইপার সাপের উপদ্রব বাড়ছে। এই বছর এর সাথে নতুন আতঙ্ক ছড়াচ্ছে কমন ক্রেট নামের বিষধর আরেক সাপ। রাকিবুল হাসান, এখন রাজশাহী। 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চলছে র্যাবের অভিযান। এখন পর্যন্ত অভিযানে 8 দালাল আটক হয়েছে। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। অভিযান এখনো চলছে কিনা এবং কি অপরাধে তাদের আটক করা হয়েছে জানাবেন। তো এখানে প্রতিনিয়ত এই 3 জেলার যে রোগীদেরকে তারা এখানে আসলে তারা দালালের দৌরাত্মের কারণে তারা তাদের সঠিক চিকিৎসা পান না এবং চিকিৎসার যে ব্যয় সেটিও বহুগুণ বেশি পোহাতে হয়। তো দীর্ঘদিন থেকে এ সকল অভিযোগের প্রেক্ষিতে আজ এই হসপিটালে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 11 সিপিসির একটি দল এবং সেই অভিযানে এখন পর্যন্ত কিন্তু 8 জন দালালকে আটক করা হয়েছে। পাশাপাশি র্যাবের কিন্তু এখনো অভিযান চলছে। তো যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেখানে কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নোয়াখালী জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও এসেছেন। আমরা কথা বলেছি র্যাবের যিনি কোম্পানি কমান্ডার রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন দীর্ঘদিন থেকে এই হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা বিভিন্ন ধরনের অভিযোগ দিয়ে আসছেন। তারা চিকিৎসা সেবা নিতে হয়রানির শিকার হচ্ছেন। এখানে আসলে তাদেরকে আসলে যে বিভিন্ন টেস্টের নাম করে গলাকাটা যে খরচ সেগুলো নিচ্ছে এবং দালালের খপ্পরে পড়ে অনেকে নিঃস্ব হচ্ছেন। অনেকে আবার যে সকল অসহায় ও গরিব রোগী রয়েছেন তারাও এখানে আসলে দালালদের শরণাপন্ন না হলে কিন্তু তারা সঠিক চিকিৎসা পাচ্ছেন না। তো এই ধরনের যে দীর্ঘদিনের অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আজকের এই অভিযান। এই অভিযানের আজ সকাল 7টা থেকেই র্যাবের সাদা পোশাকে যারা গোয়েন্দা ছিল তারা কিন্তু সকাল 7টা থেকেই হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ডে অবস্থান নেয় এবং দালালদের গতিবিধি নজরদারিতে রাখে এবং আজ সকাল 10টার পরপরই কিন্তু তারা পূর্ণ অভিযানে নামে এবং এখন পর্যন্ত কিন্তু তাদের অভিযান চলমান রয়েছে এবং যাদেরকে এখন পর্যন্ত আটক করা হয়েছে তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তাদের যে বিভিন্ন তথ্যপত্র সেগুলো আসলে পরীক্ষা করা হচ্ছে। এখানে র্যাবের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে যে যদি আটককৃতদের মধ্যে যদি কেউ আসলে নিরপরাধ হয়ে থাকেন, অর্থাৎ এই হসপিটালের যে রোগীদের অভিযোগের সাথে যে দালালরা রয়েছে তাদের মধ্যে কেউ না হয়ে থাকেন তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হবে। সেজন্য কিন্তু আসলে র্যাবের পক্ষ থেকে তাদের তথ্যাবলী যাচাই করা হচ্ছে। পাশাপাশি যারা প্রকৃতই দালাল রয়েছেন তাদেরকে যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরবর্তী যে সাজা কার্যক্রম সেটিরও কার্যক্রম চলছে। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছেন তিনি জানিয়েছেন যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল আসলে রোগীদের দীর্ঘদিনের যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে র্যাব যাদেরকে আটক করেছে তাদের বিভিন্ন সাজা দেওয়ার জন্য আইন অনুযায়ী যে সকল প্রয়োজনীয় ব্যবস্থা সে সকল ব্যবস্থা নেওয়ার জন্য আসলে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তাদেরকে কেবলমাত্র সাজা প্রদান করা হবে। তো র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসলে এই হসপিটালের এই যে দালাল সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের দৌরাত্ম্য থামাতে তাদের আজকে যে অভিযান সেটিও এখনো চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তাদের এই ধরনের অভিযান চলমান থাকবে। নোয়াখালী জেনারেল হাসপাতালে চলছে র্যাবের অভিযান। সেখান থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ। সরকারি হাসপাতাল যেখানে বিনামূল্যে চিকিৎসা পাওয়ার কথা সেখানে চলছে বাণিজ্য। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বশীল চিকিৎসকেরাই সরকারি হাসপাতালের আড়ালে গড়ে তুলেছেন প্রাইভেট সিন্ডিকেট। এদিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রমাণ সহ অসাধু চিকিৎসকদের বিষয়ে জানানো হলেও পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। এসএমসি ফাতের ক্যামেরায় জিয়াদ মাহমুদের প্রতিবেদন। কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে, তোমার আছে ক্লিনিকার চেম্বার। ও ডাক্তার, নচিকেতার গানের এই লাইনগুলোকেও যেন হার মানায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা, যেখানে প্রকাশ্য দিবালোকে হাসপাতালই পকেট কাটা হয় সাধারণ রোগী ও স্বজনের। চলুন এখানকার ভেতরের চিত্র দেখে আসি।
চিকিৎসা নিতে এসে রোগীর বেশে সকাল 11টায় ডাক্তার সোহেলের রুমে ঢোকে এখন টিভির টিম। স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ঢুকিয়ে দেখা যায় ডাক্তার জাবির ও ডাক্তার সোহেলের কক্ষে উপচে পড়া ভিড়। দীর্ঘ সময় অপেক্ষার পর জ্বরের কথা শুনে প্রথমে কিছু পরীক্ষা করতে বলেন ডাক্তার। হাসপাতালে সিবিসি পরীক্ষার সুবিধা থাকার পরও তা করতে বলা হয় পাশের ক্লিনিকে। যদি বিকেলে আসেন তাহলে একটু সেবা দেখা করবেন, কারণ বিকেলবেলা সেবায় থাকে। শুধু সোহেল নন, একই অভিযোগ উঠেছে ডাক্তার জাবিরের বিরুদ্ধেও। রোগীদের অভিযোগ দুজন মিলে গড়ে তুলেছেন অর্থ লুটের সিন্ডিকেট। পার্সোনাল নেই 300 টাকা। সোহেল স্যার যে টেস্টগুলো বলেন ওই টেস্টগুলো হচ্ছে আমরা সেবায় করে থাকি বা ইউনাইটেডে করে থাকি, বাইরে করে থাকি, এখান থেকে কোনো টেস্ট করা হয় না। তারপর বলছে যে না না ওখানে দালাল আছে, আপনার সেবাই দেখাইয়েন। কোন ডাক্তার? এই জাবের স্যার। ক্যামেরার সামনে ব্যক্তিগত চেম্বারের প্যাড সহ হাতে নাতে ধরা পড়লেও অস্বীকারের চেষ্টা করেন অভিযুক্ত চিকিৎসকরা। যে আমাদের একটু দেখে দেন, আমরা বিকেলে আসতে পারবো না। তো এরকম চাপাচাপি যারা করে তাদের অনেক সময় আমরা বাধ্য হই, কিন্তু আমরা দেখেন আমরা কিন্তু হসপিটালে কখনো এগুলো দেখার চেষ্টাও করি না। আপনাদের কাছে আমি মনে নেই আমি আপনাদের কাছ থেকে নিচ্ছি কিনা, কিন্তু আচ্ছা প্রমাণ থাকতে পারে না, অনেক এটা আপনি বলতে পারবেন না। অনেক টেস্ট এখানে হয় না, যেমন এক্সরের ক্ষেত্রে আমাদের বাইরে পাঠাতে হয়, কারণ এক্সরে যেহেতু এখানে হয় না। কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা এখানে হয়, সব পরীক্ষাও এখানে হয় না। এভাবে টাকা নেয়ায় ক্ষুব্ধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্য চিকিৎসকরাও। অফিস টিমে তো অবশ্যই টাকা নেওয়া কোনোভাবে উচিত না, এবং একজন ডাক্তার হিসেবে সে কোনোভাবেই সরকারি অফিস টিমে টাকা নেবে না। এবং রোগীরা অনেক সময় আমাদের কাছে বলে যে আমরা পার্সোনালি দেখাবো, এই দেখো, আমরা বলি যে না, আপনার যদি পার্সোনালি দেখাতে ইচ্ছা করে আপনি প্রাইভেট চেম্বারে যাবেন, আমরা এখানে সরকারি সেবা দিচ্ছি। এদিকে অভিযোগ রয়েছে পরীক্ষা নিরীক্ষা বাবদ টাকা নিলেও কোনো রিসিপ্ট দেয়া হয় না। অথচ কিছুদিন আগেই দুর্নীতি দমন কমিশন এই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে কোনো অনিয়ম পাননি বলে জানান কর্মকর্তারা। সে একেবারে ওপেনলি হসপিটালে বসে রোগীদেরকে বলে যে আপনি এই জায়গা থেকেই টেস্ট করতে হবে, না করলে আপনার রিপোর্ট দেবো না। আমাদের কোনো ফল পায় নাই, পাইলে আসলে না তেমন কিছু। তারা এগুলো বলছে যে আমাদের হসপিটালে আমরা রোগীদেরকে যেন একটু বেশি ঔষধ দিই। দুদক আনুমানিক 2 মাস আগে আসছিল আমাদের এখানে, এসে আমরা আউটডোর আমাদের ইমার্জেন্সি সার্ভিস, আউটডোর, তারপর প্যাথোলজি সার্ভিস এবং আমাদের ইনডোর সার্ভিস, ডায়েট, তারপর ওষুধের স্টোর, রেজিস্টার, এগুলো সব চেক করছেন। অন্যদিকে ভিডিওতে দেখা যায় ডাক্তার সোহেল সিভিল সার্জন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করার বিষয়ে কথা বলছেন স্থানীয় এক নেতার সঙ্গে। এদিকে প্রথমে কর্মকর্তারা চিকিৎসকদের এসব কর্মকাণ্ডের বিষয়ে অস্বীকার করলেও প্রমাণ দেওয়ার পর জানান অসাধু চিকিৎসকদের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আমার এখানে কথা বলছে তারা অফিস কোনো প্র্যাকটিস করবে না, আমরা তো তাদের সাথে রেগুলার মিটিং করি, অথচ তারা আমার সাথে কথা দিয়ে চুরি করে যদি নেয়, এই দায়ভার তো আপনারা প্রমাণ দিচ্ছেন, আমি আপনার অ্যাকশনে যাবো, তার ব্যবস্থা নেব। সব কিছু তো একজন চিকিৎসকের সব কিছু করার ক্ষমতা কিন্তু আমার নেই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে। তবে এই ক্ষেত্রে আসলে যে কোনো লেভেলের আমাদের কিন্তু জিরো টলারেন্স। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। আমরা এই মর্মে সিদ্ধান্ত নিয়েছি এবং ওনাকে এইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে একটা তদন্ত কমিটি হবে এবং সেখানে যদি এই অভিযোগগুলো প্রমাণিত হয় সেক্ষেত্রে যে জড়িত আছে তার অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে, কেননা স্বাস্থ্য প্রতিষ্ঠান সরকারি হাসপাতালগুলোতে কোনো ক্রমেই প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না। তবে অভিযোগের এমন সত্যতা মিললেও এখনো ব্যবস্থা না নেওয়ায় হতাশ স্থানীয়রা। চিকিৎসা নিয়ে সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে আছেন অসহায় রোগীরা। জিয়াদ মাহমুদ, এখন পটুয়াখালী। বরগুনায় ক্রমে অবনতির দিকে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে বরগুনা সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, নতুন কতজন রোগী ভর্তি হয়েছে এবং হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় রোগীদের ভোগান্তি কেমন দেখছেন জানাবেন। গতকাল এমনই সময় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিদ্দিক মোল্লা নামে একজন ডেঙ্গু আক্রান্ত রোগী, তিনি কি কাতরাতে মৃত্যুবরণ করেন। তাকে উন্নত সেবার জন্য রেফার করা হলেও তার পক্ষে চিকিৎসা সেবার যে ব্যয়ভার সেটি বহন করা সম্ভব ছিল না বলে তার পরিবার থেকে জানা গিয়েছে। এবং এরপরে গতকাল ডেঙ্গু উপসর্গ নিয়ে আরো একজন হাসান নামের, তারও কিন্তু পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে
থেকে অন্যত্র নেওয়ার সময় কিন্তু মৃত্যুবরণ করেন তিনি। এছাড়াও পাথরঘাটায় অন্য একজনের মৃত্যুর কথা আমরা জানতে পেরেছি, যদিও প্রথম দুজনের সম্পর্কে স্বাস্থ্য বিভাগ ওয়াকিবহাল থাকলেও পরে যে একজন মারা যাওয়ার কথা জানতে পেরেছি তার সম্পর্কে এই স্বাস্থ্য বিভাগ ওয়াকিবহাল নয় বলে আমাদের জানিয়েছেন। এবছর এ নিয়ে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো 49 জনে এবং আক্রান্তের সংখ্যার হিসাব আপনাকে জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় নতুন করে 58 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এবছরে মোট আক্রান্তের সংখ্যা 6,982 জন। যদিও এটি সরকারি হিসাব মতে, বেসরকারি হিসাবে দেখা যায় যে স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা সদর হাসপাতালের বাইরেও অন্যত্র যারা চিকিৎসা নিচ্ছেন, যারা প্রাইভেট ক্লিনিক বা ডায়াগনস্টিক চিকিৎসা নিচ্ছেন, তাদের সংখ্যাও নেহাত কম নয় বলে মনে করছেন সচেতন মহল। এদিকে আইসিইউ এবং সিসিইউ সুবিধা না থাকা এবং গতকাল যে সিদ্দিক মোল্লার মৃত্যুর বিষয়টি বলেছিলাম আপনাকে একটু আগে, এবং সেখানে দেখা যায় যে আইসিইউ এবং সিসিইউ এখানে না থাকার ফলে কিন্তু রোগী, সাধারণ রোগী ও স্বজনরা তারা বলছেন তারা চরম পর্যায়ের ভোগান্তির শিকার হচ্ছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখনো পর্যন্ত যে দৃশ্যমান কোনো পদক্ষেপ সেটি কিন্তু চোখে পড়েনি আমাদের। আমরা প্রথম থেকেই ডেঙ্গুর যে সর্বোচ্চ শিখরে যখন ছিল প্রতিদিন আক্রান্তের সংখ্যা জুন জুলাই মাসে, তখন থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত কভারেজ দিয়েছি এবং আমরা তখন থেকেই কিন্তু এই সংকটগুলো তুলে ধরছি। তবে সেই সংকট নিরসনে প্রশাসন কিংবা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো পদক্ষেপ আমরা দেখছি না। এখন সচেতন মহল মনে করছেন যেহেতু পুনরায় আবার ডেঙ্গু তার চোখ রাঙাচ্ছে, সেক্ষেত্রে এখন সেই জনসচেতনমূলক কার্যক্রম, পাশাপাশি মশক নিধন অভিযান এবং একই সাথে যদি আইডিসিআর পক্ষ থেকে বা জলবায়ু পরিবর্তনের কারণে এই ডেঙ্গু সমস্যার কোনো এই ধরনের পরিস্থিতি হয়েছে কিনা সে বিষয়ে গবেষণা করার প্রয়োজন আছে বলে এখানকার সচেতন মহল মনে করছেন। তো এই ছিল বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতির আমার কাছে সবশেষ তথ্য। জ্যোতিকা। বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মণ্ডপে মণ্ডপে চলছে প্যান্ডেল তৈরি ও শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ। রং তুলির আঁচড়ে প্রতিমা রাঙাতে ব্যস্ত কারিগররা। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, কুমিল্লায় এই দুর্গাপূজাকে কেন্দ্র করে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন, জানাবেন? জ্যোতিকা, আজকে জানেন মহালয় দিয়ে শুরু হইল যে শারদীয় উৎসবের আনুষ্ঠানিকতা। তবে আনুষ্ঠানিকতা শুরু হলেও মহাষষ্ঠীর মধ্য দিয়ে কিন্তু মূল আনুষ্ঠানিকতা শুরু হবে, এমনটাই হিন্দু ধর্মাবলম্বীরা আমাদের জানিয়েছেন। কারণ হচ্ছে এটি হচ্ছে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে প্যান্ডেল সাজানো থেকে শুরু করে প্রতিমা যে নিয়ে স্থাপন করবেন সেই জায়গাগুলো সাজিয়ে গুছিয়ে তোলার জন্য মূলত হচ্ছে যে এই যে ব্যস্ততা, সেটির সবশেষ ব্যস্ততা আমরা দেখেছি যে দিন রাত একেবারে দম ফেলার ফুসরত নেই। শ্রমিক থেকে সকল ধরনের শ্রমিক থেকে যারা সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন তারাও। পুজো উদযাপন কমিটির সাথে আমরা কথা বলেছি এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। তারা বলছেন যে নিরাপত্তা যেন একেবারে কোনো ধরনের ত্রুটি না থাকে সেজন্য তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং জেলা প্রশাসকের সাথে তারা সবসময় সমন্বয় করছেন। আমরা পুলিশ প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছেন যে কুমিল্লায় 812টি পূজা মণ্ডপে এবার শারদীয় দুর্গোৎসব উদযাপন হবে একেবারে আনন্দঘন পরিবেশে। এই যে 812টি পূজা মণ্ডপে পূজা উদযাপন হবে, এটি গতবারের চেয়ে প্রায় 64টি পূজা মণ্ডপ বেড়েছে বলে জানা গেছে। তারা বলছেন যে কুমিল্লা হচ্ছে একটি সম্প্রীতির শহর, এখানে সবসময় আনন্দঘন এবং একটি উৎসবমুখর পরিবেশে এই যে পূজা উদযাপন করে আসছেন যে সনাতন ধর্মাবলম্বীর যারা হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিবর্গ রয়েছেন, শিশু থেকে কিশোর একেবারে বৃদ্ধ পর্যন্ত সকল শ্রেণীর পেশার মানুষ। তবে তারা বলছেন যে এই যে নিরাপত্তা নিশ্চিতটুকু যেন একেবারে করা হয় যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। কুমিল্লায় যে 812টি পূজা মণ্ডপে পূজা উদযাপন হবে, ইতিমধ্যেই শেষ কাজটুকু হচ্ছে শেষ কাজের অংশটুকু হচ্ছে যে প্রতিমাগুলোকে রাঙিয়ে তোলা। সেই কাজটুকু এখন মৃৎশিল্পী যারা রয়েছেন তারা ব্যস্ত সময়ের মধ্য দিয়ে সেটি শেষ করছেন। তো জ্যোতিকাই ছিল শেষ কুমিল্লা থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা নিয়ে সবশেষ তথ্য জানাছিলেন সহকর্মী মাসুদ আলম। বর্ষা মৌসুমেও পানি পৌঁছায়নি মানিকগঞ্জের হরিরামপুরের বৃহৎ বাঁধছালা, দিয়ার আর গোপীনাথপুর বিলে। অথচ এক সময় এই বিলগুলো ছিল প্রাণবন্ত ও পানিতে টইটুম্বুর। জেলের জালে উঠত রূপালী মাছের ঝাঁক, কিন্তু বিভিন্ন পয়েন্টে বাঁধের কারণে বিলগুলোতে আর পানি পৌঁছাচ্ছে না। এতে হতাশায় দিন কাটাচ্ছেন হাজারো কৃষক আর জেলে পরিবার। সমস্যা সমাধানে উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসন।
আসাদ জামানের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন। আষাঢ় আর শ্রাবণ পেরিয়ে গেছে মাসখানেক আগেই, অথচ পদ্মার জল পৌঁছায়নি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বৃহৎ ভাতসালা, দিয়ার আর গোপীনাথপুর বিলে। পাখির চোখে যেটুকু পানি দেখা যায় তাও কেবল কয়েকদিনের বৃষ্টির জমে থাকা অল্প জলরাশি মাত্র। একসময় এই বিলগুলো ছিল পানিতে ভরপুর। 6 থেকে 7 বছর আগেও পদ্মার পানির ঢল নামতো বিলে। সে সময় ধানের জমি হতো উর্বর আর জেলের জালে উঠত রূপালী মাছের ঝাঁক। কিন্তু লেসরাগঞ্জ, বাহিরচর আর কুইস্তারায় বাদ দেওয়ার পর আর পৌঁছায় না সেই জলরাশি। ফলে পানি শূন্য পড়ে আছে বিল। একসময় এসব বিলই ছিল স্থানীয়দের জীবিকার উৎস। পানির হাহাকারে হাজারো কৃষক ও জেলে পরিবার কাটাচ্ছেন হতাশ দিন। চাপ দিলেই মাছ মারা যায়, তো হাত দিয়ে ধরা যায়, আমরা দেখছি। সরকারে যদি কিছু বিধি ব্যবস্থা করে দিত তাইলে আমাদের দেশের মানুষগুলো কিছুটা ভালো হইতো। বাদের কারণে আজকে সেই হেলাসিয়ার চকে, বাদশালার বিলে এবং কোনো জায়গায় পানি আসতেছে না। আমরা এই জায়গা জেলে সম্প্রদায় 200 লোক আছি, একদম বেকার, পানি পুনি কিছু পাইতেছি না, সব আটকে নাল নুল আটকাই দিছে সব। খুবই দুর্দশা, কারণ আমরা তখন কৃষি কাজও করতে পারি না, খুব কষ্টে আছি। বর্তমানে পানি না হওয়ার কারণে আমাদের সারের প্রয়োগ বেশি করা লাগতেছে, সার বেশি করা লাগতেছে, ফসল আমরা কম পাইতেছি। ফসল বাঁচানোর উদ্দেশ্যেই এসব বাঁধ নির্মাণ করা হয়েছিল। বর্তমান সমস্যা সমাধানে ইউনো এবং পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। উপজেলা নির্বাহী অফিসার এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে বলেছি যাতে আমাদের চাষাবাদেও কোনো ক্ষতি না হয়, সবসময় যাতে যখন পানি দরকার হয় তখন আমরা যাতে পানিটা পেতে পারি, আর পানি দরকার না থাকলে আমরা যাতে গেটটা আটকিয়ে রাখতে পারি, সেই জন্য প্রয়োজনীয় কার্যক্রম যাতে তারা গ্রহণ করে। বাঁধের মুখ খোলা না হলে ভাতসালা, দিয়ার আর গোপীনাথপুর বিল ফিরবে না তার আগের রূপে, এমন আশঙ্কা স্থানীয়দের। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। 1 মাসের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে অর্ধেকে নেমেছে পাথর আমদানি। চাহিদা না থাকায় পাথর আমদানি কমানোর কথা জানান ব্যবসায়ীরা। এতে কর্মহীন হয়ে পড়েছেন স্থলবন্দরের শত শত শ্রমিক। বিস্তারিত জানাতে সোনা মসজিদ স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান মাহমুদ। সোহান, পাথর আমদানি কমায় স্থলবন্দরের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন। জ্যোতিকা, সারা দেশের সবচেয়ে বেশি পাথর আমদানি হয় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে। তবে গত 1 মাসের ব্যবধানে এই স্থলবন্দর দিয়ে অর্ধেকে নেমেছে পাথর আমদানি। এই স্থলবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন গত 1 মাস আগেও এই স্থলবন্দরে 250 থেকে 300 ভারতীয় পণ্যবাহী ট্রাক পাথর নিয়ে এই স্থলবন্দরে প্রবেশ করত, কিন্তু এটি একদমই অর্ধেকে নেমেছে। এখন প্রতিদিন এই স্থলবন্দরে পাথর বোঝায় যে ট্রাক প্রবেশ করছে এটি 100-র কাছাকাছি বা 90টি। এতে এখানকার যারা কর্মজীবী শ্রমিকরা রয়েছে এদের সংখ্যা প্রায় 1500-র বেশি। এরা মূলত একদম কর্মহীন হয়ে পড়েছেন। এখানকার শ্রমিকরা বলছেন এখানে যেহেতু 1500-র বেশি শ্রমিক কাজ করে, তারা প্রত্যেক দিন 300-র বেশি এখানে আসতে পারছেন না, কারণ 1500 শ্রমিকের এখানে মূলত কাজ নেই। এই স্থলবন্দরে সবচেয়ে বেশি কাজ যেহেতু এই পাথর কেন্দ্রিক, পাথর লোড আনলোড, সেক্ষেত্রে তারা অন্য জায়গায় কাজ করছেন। এছাড়াও এই 300 শ্রমিক মূলত এখানে এসে ঠিকঠাক কাজ করতে পারছেন এমনটা নয়, কারণ তারা মূলত 1000 থেকে 1200 টাকা আয় করতেন আজ থেকে 1-2 মাস আগে, এখন যা 300 টাকায় এসে ঠেকেছে। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম, ব্যবসায়ীরা বলছেন পাথর আমদানি করে মূলত তারা লোকসানের মধ্যে পড়ছেন, লোকসান গুনতে হচ্ছে। এছাড়াও তারা বলছেন পাথরের চাহিদা কমে যাওয়ার মূল কারণ হচ্ছে দেশের যে সার্বিক পরিস্থিতি, এটি মূলত খুব একটা ভালো নয়। এজন্য রাস্তাঘাটের কাজ কমে গেছে, বিভিন্ন প্রকল্পের কাজ কমে গেছে। এই স্থলবন্দর দিয়ে 1 মাস আগেও 500টি ট্রাক প্রবেশ করতো বিভিন্ন পণ্য নিয়ে। জ্যোতিকা, ছিল আমার কাছে সোনা মসজিদ স্থলবন্দর থেকে সর্বশেষ পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহান মাহমুদ, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য। দীর্ঘ 7 বছরেও শেষ হয়নি সিরাজগঞ্জের সায়দাবাদ থেকে নলকা আঞ্চলিক সড়ক বর্ধিতকরণের কাজ। অহরহ ঘটছে দুর্ঘটনা, পোহাতে হচ্ছে ভোগান্তি। এ নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জ বাজার স্টেশন মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, প্রকল্পের কাজ শেষ না হওয়ার কারণ কি বলছেন সংশ্লিষ্টরা?
জ্যোতিকা যেটি বলছিলেন যে আসলে দীর্ঘ 7 বছর পার হয়েছে, এখনো কিন্তু অসমাপ্ত রয়েছে এই সিরাজগঞ্জের যে গুরুত্বপূর্ণ সড়কটি সয়দাবাদ থেকে নলকা পর্যন্ত যে 21 কিলোমিটার সড়ক রয়েছে। এই সড়কের প্রায় 3.5 কিলোমিটার সড়কের কাজই কিন্তু এখনো অসমাপ্ত অবস্থায় রয়েছে। তার কারণ হিসেবে আমরা সড়ক ও জনপথ বিভাগের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে আসলে ভূমি অধিগ্রহণের একটি জটিলতা ছিল, এই জটিলতার কারণেই কিন্তু এই দীর্ঘ সময়ে কিন্তু কাজ শেষ করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। তবে এই যে এই সড়কটি আসলে সিরাজগঞ্জের যে যমুনা সেতুর সংযোগ মহাসড়ক রয়েছে, এই সংযোগ মহাসড়ক থেকে শহর হয়ে নলকা পর্যন্ত এটি বাইপাস সড়ক হিসাবে পরিচিত। 2017 সালে এই সড়কটির আসলে যানবাহনের চাপ এবং যমুনা সেতু মহাসড়কে যানবাহনের যে যানজট হতো, এই যানজটের চাপ কমানোর কারণেই কিন্তু এই সড়কটি বর্ধিতকরণের প্রকল্প গ্রহণ করে সড়ক ও জনপথ বিভাগ। প্রায় 264 কোটি টাকা ব্যয়ে এই 21 কিলোমিটার যে সড়কটি রয়েছে, এই সড়কের 14 কিলোমিটার অংশ 9.7 মিটারে প্রশস্তকরণ এবং 6.5 কিলোমিটার যে সড়কটি রয়েছে শহরের মাঝখান দিয়ে যে সড়কটি চলে গেছে, এই সড়কটিকে 4 লেনে উন্নীতকরণের কাজ হাতে নেয়। তবে মূল শহরেরই কিন্তু এই 6.5 কিলোমিটার সড়কের মধ্যে 3.5 কিলোমিটার সড়কই এখনো অসমাপ্ত রয়েছে, যে কারণে আসলে এই বিভিন্ন জায়গায় যে অসমাপ্ত কাজ রয়েছে সে কারণে আসলে যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে শহরবাসীকে। পাশাপাশি আমরা দেখেছি যে মাঝে মধ্যে ছোট বড় দুর্ঘটনার কবলে পড়ছে শহরের মানুষ, যে কারণে আসলে এই যে দীর্ঘ ভোগান্তি, এই ভোগান্তির কিন্তু অবসান চাচ্ছে শহরবাসী। তবে সড়ক ও জনপথ বিভাগ যেটি বলছে যে 2020 সালে কাজ শেষ করার কথা থাকলেও কাজ আরো মেয়াদ বাড়ানো হয়েছে এবং এই বছরের ডিসেম্বরে তারা এই কাজটি সমাপ্ত করতে চান। তো জ্যোতিকা, সিরাজগঞ্জের এই সড়ক নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জের বাজার স্টেশন মোড় থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত রহমান। শেষ করছি এখন জনপথে, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। খুলনা নগরীতে গণপূর্তের উচ্ছেদ অভিযান, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বাস্তুহারাদের, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী। আন্দোলনের মুখে পোষ্য কোটা স্থগিতের সিদ্ধান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি, জরুরি সিন্ডিকেট সভার আহ্বান। রাজশাহীর ক্ষেত খামার ও চরাঞ্চলের সাপের উপদ্রব, আতঙ্কে নদী পাড়ের কৃষি শ্রমিক, দ্রুত চিকিৎসায় বিশেষায়িত ওয়ার্ড চালুর সিদ্ধান্ত রাজশাহী মেডিকেলের। আমরা খুব শীঘ্রই একটি স্নেক বাইট ওয়ার্ড চালু করতে যাচ্ছি। 20 শয্যার এই স্নেক বাইট ওয়ার্ডে একদল দক্ষ এবং প্রশিক্ষিত চিকিৎসক নার্সের সমন্বয়ে সার্বক্ষণিক একটি টিম থাকবে। মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা, চণ্ডী পাঠে মর্তে আহ্বান, দেবী পক্ষের সূচনায় মন্দির মণ্ডপে উৎসবের রং। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।